আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কঠোর পরিশ্রম নয়, একটু বুদ্ধি আর সঠিক প্ল্যানিং করে কাজ করলে সংসারের সব কাজ থাকবে হাতের মুঠোয়। অল্প সময়ের স্মার্ট কাজে ঘরবাড়িও থাকবে পরিপাটি এবং চকচকে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব, সেই সাথে সকাল থেকে সন্ধ্যা অবধি আমার সংসারের কাজের কিছু মুহূর্ত তো থাকবেই। সকাল থেকে রাত অবধি যার কোনো ছুটি নেই, যার কাজের কোনো নির্দিষ্ট শিফট নেই, সে হলো একজন গৃহিণী বা একজন নারী। সংসারের প্রতিটা নিখুঁত সূচনার পেছনে একজন নারীর না বলা কষ্ট আর হাজারটা কাজের গল্প লুকিয়ে থাকে। তিনি নিজের ক্লান্তিকে হাসি মুখে লুকিয়ে রেখে পুরো পরিবারের জন্য, সবার মুখে হাসি ফোটানোর জন্য সকাল থেকে রাত অবধি কাজ করে যায়। এই যে আমার কথা বলি, গত 2 দিন ধরে শরীরটা বেশ খারাপ ছিল। শরীর খারাপ থাকলে কি হবে, একটু সময়ের জন্য কিন্তু ছুটি নেইনি। এই যে সংসারের কাজগুলো তো আমারই, আর বাচ্চারা স্কুলে যায়, পড়াশোনা করে, ওদের সময় মতো খাবার দিতে হয়, ওদের খেয়াল রাখতে হয়, তো এগুলো আমারই দায়িত্ব। দেখা যায় ঘরের পুরুষ মানুষ সকালে বের হয়ে যায়, রাতে ঘরে ফিরে, তাদের কিন্তু সারাদিনে তাদের একটা কাজই থাকে। আর আমরা যারা মেয়েরা, যারা গৃহিণী ঘরে থাকি, তাদের কিন্তু হাজারটা কাজ করতে হয়। সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, আবার ছুটি হলে তাকে আনতে যাওয়া, এদিকে ঘর সংসারের সব কিছু সামলানো, সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখা, সময় মতো রান্না করা, সময় মতো সবার টিফিন রেডি করা, এই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়, বিশেষ করে মেয়েদেরকেই করতে হয়। তো গৃহিণী হোক বা বাইরে যারা কাজ করে, জব করে যেসব মেয়েরা, তাদেরও কিন্তু সংসারের কাজগুলো করে যেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের যে ব্যক্তিগত কাজ থাকে সেগুলো করে নিয়েছি। তারপরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওই যে যতই কষ্ট হোক, বিছানাটা সুন্দর করে না গুছিয়ে আমি বেডরুম থেকে বের হই না, যেটা কিনা একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকে রাতের বেলা যতই সব কিছু পরিষ্কার করে রাখি না কেন, নাস্তা তৈরি করার আগে আবার সব কিছু একটু মুছে নেই, কারণ পোকামাকড় তো রাত্রিবেলা হাঁটতেই পারে। তো এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো লাগে না। তো চুলার আশেপাশে এবং কাউন্টার টপ সব কিছু ভালো করে ক্লিন করে তারপরে নাস্তা তৈরি করে নিয়েছি। তো নাস্তায় হচ্ছে একটু বাঁধাকপি ভাজি করেছি, সেই সাথে গোলা রুটি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এগুলোই ছিল সকালের নাস্তার আয়োজন। সকালবেলা দেখি ঘুম থেকে উঠে অনেক বৃষ্টি, একটু পরপর থেমে থেমে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে তো ভালো লাগে, কিন্তু অনেক বেশি বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না। একটানা অনেক বেশি বৃষ্টি হলে একটুও ভালো লাগে না। বিশেষ করে কাপড় চোপড় যখন ভিজা থাকে, সেগুলো যখন শুকায় না, তখন মনে হয় যে কেন এত বৃষ্টি হলো। আবার অনেক দিন পর যখন বৃষ্টি হয় না, তখন মনে হয় যে কেন একটু বৃষ্টি আসে না, বৃষ্টি হলেই ভালো হতো। তো এই যে আমি জানালা দিয়ে একটু দেখছিলাম, বৃষ্টি পড়ছে, একদম ঝুম বৃষ্টি। বাইরে তো বৃষ্টি হচ্ছে অনেক বেশি, আর এদিকে আমি এক মগ কফি বানিয়ে নিয়েছি। তো এই তো এখন কফিটা খেয়ে নেব, তারপরে ঘরের টুকটাক কাজ করব। কফি খাওয়া শেষ করে দৌড়ে চলে আসছি রান্নাঘরে। এই যে এদিকে কিছু জিনিসপত্র ধুতে হবে, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে এগুলো ধোয়া হয়নি। তো এখানে একটু কুসুম গরম পানি নিয়েছি, যদিও পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তারপরে আবার ঠান্ডা পানি মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ডিটারজেন্ট পাউডার। তো কিছু ঢাকনা আছে যেগুলো হচ্ছে প্লাস্টিকের ঢাকনা, তো এগুলো আমি এইভাবে করেই ধুয়ে থাকি, কুসুম গরম পানির সাথে ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু সময় ভিজিয়ে রাখি, তারপরে সুন্দর করে একটা ব্রাশ দিয়ে ঘষে নেই। তো এই যে আমি পানির মধ্যে কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি, আমি যে পরিমাণে জিনিসপত্রগুলো ওয়াশ করব সেই অনুযায়ী আর কি পানি নিয়েছি। তো এখানে এই তো ঢাকনা আছে কিছু। এই প্লাস্টিকের ঢাকনাগুলো কিন্তু দেখা যায় কি রান্নাঘরে থাকে, তেল চিটচিটে ভাব হয়ে যায় বা ময়লা হয়ে যায়, এগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখতে ইউজ করতে খারাপ লাগে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে। আমি তো কয়েকদিন পর পরই এইভাবে করে পরিষ্কার করে থাকি।
এখানে আমি এগুলো পানিতে ভিজিয়ে রাখলাম কিছু সময়ের জন্য। একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না, অন্য একটা কাজ করতে হবে। তো এখানে একটা পাত্রে কিছু পানি নিয়েছি, এই পানিটা একটু গরম করে নিব। আর একটা জিনিস পরিষ্কার করব, সেটা হচ্ছে পাপোশ। ঘরের পাপোশ তো দেখা যায় সবসময়ই ধুয়ে থাকি, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পাপোশ ধুয়ে দিলে কিন্তু শুকাতে চায় না। তো আমি ভাবছি যে আজকে পাপোশগুলো না ধুয়ে কিভাবে পরিষ্কার করা যায় সেটা একটু চেষ্টা করি। তো এই পানিটা কিন্তু পরবর্তীতে আমি একটু গরম করে নিয়েছি, কুসুম গরম। তো ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর দিয়েছি হচ্ছে বেকিং সোডা, যেটা কিনা রান্নাঘরে সবসময়ই থাকে। তো এই দুইটা উপাদান দিয়ে আমি হচ্ছে পাপোশ পরিষ্কার করব না ধুয়ে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন বেকিং সোডা, এটা কিন্তু আমি এই যে দোকানে আর কি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, মশলাপাতি থেকে শুরু করে চাল ডাল, তো সেই দোকান থেকেই কিনে আনি। এগুলো খোলা কিনতে পাওয়া যায়। তো এগুলো দিয়ে আমি এই ধোয়া মোছার কাজগুলো করে থাকি। আবার রান্নার কাজে যে বেকিং সোডা ইউজ করি, সেটা হচ্ছে দেখা যায় যে প্যাকেট করা যে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে ইউজ করি। তো এখানে এই তো পাপোশ নিয়েছি। পাপোশ তো প্রতিদিন ধোয়া সম্ভব হয়ে ওঠে না, আর এখন বৃষ্টির সময় এই পাপোশ ধুয়ে দিলেও শুকাতে চায় না। তো আমি আজকে না ধুয়েই পাপোশ পরিষ্কার করব। তো এখানে একটা গেঞ্জি কাপড় নিয়েছি। প্রথমে তো আমি চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে দিয়ে নিয়েছি, যাতে করে এর উপরে যদি কোনো চুল থাকে সেগুলো চলে যাবে চিরুনির সাথে। তারপরে এই যে এই পানিটা যে নিয়েছি, সেই পানিটায় গেঞ্জির কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে নিগড়ে দিয়ে তারপরে কিন্তু আমি এইভাবে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেটাকে বলে ড্রাই ওয়াশ। আজকে কিন্তু আমি এই যে পাপোশ ড্রাই ওয়াশ করছি। তো বন্ধুরা, চাইলে কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যে সব সময় তো পাপোশ ধোয়া সম্ভব হয় না। তো এইভাবে করে যদি একটু ড্রাই ওয়াশ করে নেওয়া যায় নিজের হাতে, তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। কারণ পাপোশগুলো যখন ময়লা হয় তখন কিন্তু এগুলো পা দিতে খারাপ লাগে, বা ঘরের মধ্যে থাকলে বেশ খারাপ লাগে। তো দুইটা পাপোশ আমি এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, ধুয়ে দিলেও শুকাবে না 2-3 দিনেও। তো এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু কাজবাজ করার পরে তো রেস্ট নিতে হবে। একটানা অনেকক্ষণ কাজ করা ঠিক না, একটু রেস্ট নেওয়ার দরকার। তো সেই রেস্টের সময় আর কি আমি কিছু খাবার টাবার নিয়ে বসি, যেটা সবসময় শেয়ার করে থাকি। তো একটু আম খেয়ে নিয়েছি, তারপরে চলে আসছি আবার রান্নাঘরে। একটু পরে রান্না বসাবো। তো দেখলাম যে এই তেলের জারে তেলটা শেষ হয়ে গেছে, তাই একটু রিফিল করে নিলাম। আসলে রান্নার আগে যদি এই খুঁটিনাটি কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার সময় বিরক্ত লাগে না, বা রান্নার কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি তেলের নিচে একটা ছোট টেরে দিয়ে নিয়েছি, যাতে করে নিচে না পড়ে। নিচে পড়লে দেখা যায় যে জায়গাটা ময়লা হয়ে যাবে, সেটা পরিষ্কার করতে আবার সময় লাগবে। তো ইনকেস যদি এইভাবে করে তেল ঢালার সময় নিচে পড়েই যায়, তাহলে কি করবেন সেটা একটু শেয়ার করছি। তো এখানে আমি কিছু আটা দিয়ে নিচ্ছি। তো আটা দিয়ে নিলে কিন্তু এইভাবে করে একদম তেলগুলো শুকিয়ে যায়, আর জায়গাটাও বেশ পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি এই যে আটাটা আবার একটা কাপড়ের সাহায্যে মুছে নেব। তো এইভাবে যদি রান্নার সময় চুলার আশেপাশে বা কাউন্টার টপে তেল মশলা পড়ে, তাহলে কিন্তু এইভাবে একটু আটার গুঁড়া দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর জায়গাটা মনেই হবে না যে এখানে তেল পড়েছিল। তো এই যে দেখুন, জায়গাটা একদম শুকিয়ে গেছে। আমরা যখন রান্নাঘরে কাজ করি, মাছ মাংস ধোয়া কাটার কাজ করি, হাত কিন্তু তেল তেলে একটা ভাব হয়ে যায়, আর সাবান দিতে দিতে অনেকটা সময় ব্যয় করতে হয়, তারপরে তেল তেলে ভাবটা কমে যায়। তো এক্ষেত্রে যদি একটু আটা হাতে মেখে তারপরে হাতটা ধুয়ে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি কিন্তু হাতটা পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, আমার হাতে একটু তেল লেগেছিল, আমি কিন্তু আটা দিয়ে ভালো করে হাতটা পরিষ্কার করে নিয়েছি। হাত যখন অনেক বেশি তৈলাক্ত ভাব হয়ে যায়, তখন দেখবেন যে সাবান দিতে দিতে অনেকটা সময় লাগে, তারপরে হচ্ছে হাতটা পরিষ্কার হয়। তবে এইভাবে যদি একটু আটা হাতে লাগিয়ে নিয়ে তারপরে হাতটা ধুয়ে নেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি হাতটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই যে আমরা তেলের জারটা রান্নাঘরে রাখি চুলার পাশে। তো এইভাবে করে একটা পটে রাখি, যে যেটাই রাখি না কেন, নিচে একটা টিস্যু দিয়ে রাখলে এই যে এই তেলের জার থেকে যদি কোনো তেল পড়ে যায়, তাহলে কিন্তু এই টিস্যুটার মধ্যেই পড়বে,
আর টিস্যুটা কয়েকদিন পর পর চেঞ্জ করে নিলেই হয়, তাহলে এই জায়গাটা নোংরা হয় না আর কি। এই ধরনের ছোট ছোট টিপস ফলো করে যদি সংসারের কাজগুলো করি, সংসারের সব কাজই কিন্তু একদম গোছানো থাকবে এবং পরিপাটি থাকবে, সেই সাথে কাজও হবে একদম মানে অল্প পরিশ্রমে। আর অল্প সময়ে স্মার্ট কাজ, আমি প্রথমেই বলেছি, অল্প সময়ের স্মার্ট কাজই কিন্তু ঘরবাড়ি সবসময় থাকে পরিপাটি এবং চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে আমি ছোট একটা জার ইউজ করি, তো এটাতে আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে রাখি, এতে করে এখান থেকে যদি কোনো তেল মানে নিচে পড়ে তাহলে এই ব্যান্ডের সাথে লেগে থাকবে, তাহলে আর নিচের জায়গাটা নোংরা হবে না। এবার চলে আসছি, এই যে এই ঢাকনাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন পরিষ্কার করে নিব। তো এই যে দেখুন, ঢাকনাগুলো কিন্তু এতক্ষণ ভিজানো ছিল, তো এখন একটু এই যে ব্রাশ এটা দিয়ে ঘষে নিচ্ছি, তারপরে একদম পানি দিয়ে ধুয়ে নেব। তো এইভাবে করে যদি এই ধরনের ঢাকনাগুলো পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। এই যে দেখুন, আমার এই ঢাকনাগুলো কিন্তু অনেক বছরের পুরনো, তো দেখতে কিন্তু এখনও নতুনের মতো। তো এইভাবে করে যদি কয়েকদিন পর পর পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু সব সময়ের জন্যই এই ঢাকনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সুন্দর থাকবে। আমার মনে হয় এই ধরনের প্লাস্টিকের ঢাকনা সব বাসায় কম বেশি থাকে। তো এইভাবে করে যদি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, খুব সময়ের দরকার হয় না, কষ্ট করতে হয় না। তো আমি পুঁইশাক রান্না করব বলে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলে আসছি এই যে শাকের মধ্যে একটু আলু দিব, আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুটাকে কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি, আমি সবসময় এভাবে করি, আলু পেঁয়াজ রসুন যা কিছুই কাটি না কেন আগে একটু ধুয়ে নেই। তো এখানে কাউন্টার টপের উপরে যদি খোসাগুলো ছড়িয়ে ছিটিয়ে আমি কাজ করি, তাহলে কিন্তু এই জায়গাটা অনেক বেশি নোংরা হয়ে যাবে। সেই সাথে এগুলো পরিষ্কার করতে আবার আমার আলাদা সময়ের দরকার হবে, কষ্টও হবে বেশি। তার থেকে যদি হাতের কাছে কোনো নিউজ পেপার থাকে বা এই ধরনের কোনো ব্যাগ থাকে, সেটা দিয়ে সেটার নিচে যদি এই রকম খোসাগুলো পড়ে, তাহলে কিন্তু এটা পরিষ্কার করাটা খুব বেশি ইজি হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু এই ব্যাগটার মধ্যেই সব খোসাগুলো ফেলেছি। তো ব্যাগটা আবার একটু ময়লা ঝুড়িতে যদি ময়লাগুলো ফেলে দেই, তাহলেই হয়ে যাবে। আর একটা টিপস, সেটা হচ্ছে এই যে আমরা যখন সিঙ্কে কাজ করি, তো একটু গরম পানি ঢেলে দেব যখনই মাছ মাংস ধোয়া কাটা হবে, পরিষ্কার করে ভালো করে সাবান দিয়ে তারপরে গরম পানিটা ঢেলে দেব, এতে করে রোগ জীবাণু ছড়াতে পারবে না। তো তারপরে এই তো আমি পুঁইশাক রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু আলু দিয়েছি, আর ছোট চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি দিয়েই হচ্ছে এই পুঁইশাকগুলো রান্না করছি। তো এখানে আমি পুঁইশাকগুলো একটু সবুজ করেই রান্না করব। তো প্রথমে ঢাকনা দিয়েছিলাম যাতে করে পুঁইশাকটা একটু সিদ্ধ হয়ে কমে আসবে, তারপরে কিন্তু এটা নাড়াচাড়া করতে সুবিধা হবে। তো আমি যেভাবে কাজ করি, আমার কাজগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক আপুরা সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমাকে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করেন সুন্দর সুন্দর কমেন্ট করে। তো তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল, যারা কিনা সবসময় আমাকে সাপোর্ট করছেন এবং লাইক কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করছেন। নতুন বন্ধুরা আজকেই যারা আমার ভিডিও প্রথম দেখছেন এবং ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিও একটু ভালো লেগে যায়, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে হবে কি, আমি যখন ভিডিও দেব নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে, চাইলেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন, খুঁজে খুঁজে আর ভিডিও দেখতে হবে না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। তো এই তো আমার পুঁইশাক রান্না হয়ে গেছে, একদম সবুজ কালার রয়ে গেছে কিন্তু, আর খেতেও বেশ টেস্টি ছিল এই শাকটা। বাজারে কেনা পুঁইশাক হয়তো অনেক সময় দেখা যায় কি একটু তেঁতা ভাব থাকে, আর বেশি সারযুক্ত শাকগুলো তিতা হয়। তো আজকের শাকটা তিতা ছিল না। একবার আমার শাক রান্না করার পরে এত বেশি তিতা ছিল, খেতেই পারিনি। তো তারপরে একটু পোলাও মাংস রান্না করেছিলাম, যদিও সেটা বিস্তারিত আর শেয়ার করিনি। আর এই তো সন্ধ্যার পরে বৃষ্টি বৃষ্টি ছিল, তো একটু লুচি বানিয়ে নিয়েছি, সাথে হচ্ছে একটু সেমাই রান্না করেছি। তো সন্ধ্যার নাস্তায় এগুলোই ছিল। লুচি দিয়ে সেমাই খেতে অনেক বেশি ভালো লাগে, আমার বাসার সবাই তো খুব পছন্দ করে লুচি দিয়ে সেমাই খেতে।
যদিও এই যে তেলে ভাজা খাবার বা মিষ্টি খাবার এটা আমাদের শরীরের জন্য ভালো না, তারপরেও কিন্তু মাঝে মাঝে মুখরোচক খাবার খেতে ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির সময়। তো এই যে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, সেই সাথে সেমাইটাও রান্না করে নিয়েছি। এখন টেবিলে নিয়ে আসছি, বেড়ে নিব, সবাইকে খেতে দিব। সন্ধ্যার সময় এভাবে একটা নাস্তা হলে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে অনেক দিন পরে খেলে ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।